একটা পরিবার না, নবপ্রজন্মের মেধা শূন্যের পিছনে তোদের হাত আছে। তোমাদের অপকর্মের ফল একদিন জীবন দিয়েও শেষ হবে না। এই জুই, আইসো মামু। কি আরে কি টেনশন নিয়ে না, আইসো। কি কলো? এই জন্মের পর থেকে যেভাবে খাইটা যাচ্ছি, কখনো না খাইয়া না খাইয়া আকথা কুকথা কল্পনাও করি না, কিন্তু যোগগুলো আর বিশারদ বেশ কিছুদিন ধরে খারাপ কথাবার্তা কইতাছে। আসলে অভাবের কারণে যারা সম্মান বিক্রি করে আসলে ওরা অভাবী না, অভাবকে ডাল করে নিজ দিয়ে অস্ত্র চালানোর চেষ্টা করে। ওরা বুঝে না যে অভাব জিনিসটা আল্লাহর প্রদত্ত রহমত। আল্লাহর দেহা রহমতকে যারা দুর্বল ভাবছে তারা ভুল করছে। আল্লাহ আমাদের মতো গরিব দুঃখী মানুষদের নিয়ে যারা খেলা করছে, তুমি তাদের এর চেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন করো। বাচ্চা দুইটা ছোট ছোট দেখে তোমার ওই দ্বিতীয় বিয়ে করে ঘরে আনছি, আর কইছিলাম আমার বাচ্চা দুইটা তোমার নিজের বাচ্চা মতোই বড় করবা। তুমি ঠিকই বড় করছো, আমার ছেলেটা মানুষ হইল না। তোমরা কোয়ারে আরে কুলসুম, আরে ছান্না না ভাই, তোরা কেমন আছো? ভালো। এত রাইতে বস। আসলে আব্বা পড়তে বেলায় রওনা দিছি তো, তাই আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তা মা তুই সকাল সকাল রওনা দিলি তো পারতি। মা হঠাৎ করে শানের অবস্থাটা খারাপ হয়ে গেছে তো, তাই দেরি না করে চলে আসলাম। ওই পাড়ার বাকে চাচার কাছে দেখামো, তাই মূলত আসা। শুন মা, তুই আমার অবস্থা তো জানোস, তোর ভাইটাও মানুষ হইল না। আসার সময় আমি পুটলাই করে কিছু চাল নিয়ে আসছি। আমি একটু চিন্তামুক্ত হলাম, তা না হলে যদি তোরে চারটে ভাত দিবার পারতাম না মা। মা ওই দেখো মামা আসছে। কিরে ভাই, কেমন আছিস? ভালো আছি, তবে ভালো আছি কিভাবে বলি, কারণ তোকে একটা কথা বলি শোন। সক্রেটিসকে যখন হিমলাদ বিষ পানে হত্যা করা হয়েছিল, তখন সক্রেটিস একটা কথা বলেছিল যে আই টু ডাই ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোন। আর তো মরেই যাচ্ছি, কি ভালো একমাত্র মালিক জানে। তা আমরা কিভাবে বলি বল সাধারণ মানুষ? আরে তো ঘন ঘন আসিস কেন বুঝতে পারিনি তো, চাল ফুরাই গেছে নাকি তোদের? এই জন্যই তো তোদের বাড়িতে আসতে মনে চায় না। আর বাদ দে তো মা, আমরা যতদিন বাইসা আছি ততদিন তোরা আবি নে না না। তোমার ছেলেটার ভালো হলো না আব্বা। আসো তাহলে। কিভাবে যে পাই সেটাই তো ভাইবে পাচ্ছি না, খালি ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি, প্রেমটা তো হচ্ছে না। একটা প্রেমিকাও যদি ঠিক মতো পাই। বিশারা দে এদিকে আয়। কি হয়েছে? কি হয়েছে বলতেছি, আগে এদিকে আয়। পারলি তুই এদিকে আয়। মনে হচ্ছে একদম মাস্তান হয়ে গেছে। হ্যাঁ হয়েছি তো, আর তোর অ্যাকশন দিয়ে মনে আছে যে তামিল ছবির নায়ক হয়ে পড়েছিস। বুঝতে পারিস তাইলে, তুই হয়েছিস মাস্তান আর আমি হয়েছি নায়ক, তাহলে হয়ে যাক একটা। এই কত রামপদ গিলো, কত হরিপদ গিলো, আর তুই তো তারাপদ রে, তোরে গুরান টাইম আছে আমার। রাগ করতেছিস কেন? রাগ করে আসলে লাভ নেই। এই তুই আর আমি কিন্তু একই পথের প্রতি, বুঝিস না? তাই দুজন একসাথে মিলেমিশে কাজ করি। আমারই তো একই কথা, তুইও কাছে ফিরতে পারিস না আর আমিও না। শোন ভাই, আমি কিন্তু টিলাই কম করিনি, দরজায় টক করতে করতে দরজা ভাঙিয়ে ফেলতেছি, কিন্তু উপাস থেকে তো উত্তর দেওয়ার কোনো নামই নেই। শালারা গরিব হলেও চরিত্র দেখেছিস, আঁচ লাগলেই ছ্যাদ করে ওঠে, মনে পুরাটা। ঠিক কথা কইছিস, কিন্তু সেটা কিন্তু পানি দেওয়ার একটা ব্যবস্থা করা যেতে পারে। দুজন যদি মিলে যায় তাহলে কিন্তু পানি ঢাইলে ঠান্ডা করে ফেলবো। আরে দোস্ত, তুই তো ঠিকই কইছিস, দুজনে আয় ভাগ করে প্রেম করি। বাবা কি সুন্দর কথা কইছিস, ভাগে যোগে প্রেম করলি কিন্তু আমরা ভাগ করে নেব। মনে কর যে তুই উপরের ভাগ নিলি আর আমি নিচের ভাগ নিলাম। ঠিক আছে চল। মামু, সিদ্ধিরাজ মামু। মামু, তোমার সেই সুযোগ্য ভাগ্নে কোথায়? বাইক নিয়ে তো শুনতেছি দেহত্যাগ করবে, জাগার সন্ধানে আছে, সেরকম জায়গা পাচ্ছে না। মানে কি? মানে আর কি বলবো জুই, ও তো ছেলে হিসেবে যাও অসাধারণ, তুলনা করা যায় না, কিন্তু ওর মা বাপ তেমন জুত না। এই বাড়ি রাগারাগি করেছে, টাকা পয়সা নেই, ভব ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, বলছে যে মরিয়ে যাবো। তার টাকা নেই আমাকে বলবে না? তাহলে তো আমাকে ভালোই বাসে না। কি বলো জুই, ভালোবাসে বলেই তো তোমার কাছে কোনো দাবি করতে পারে না। আর আমি দেখি দিয়ে আমি টাকা পয়সার ব্যবস্থা করে সাইডে খাওয়াতে পারি কিনা।
জুই জুই তোমার কাছে আছে নাকি? থাকলে দাও, আমি ও যদি না দেয় তাহলে আমি শোধ করে দিবাম জুই। হ্যাঁ মামা, আছে আমার কাছে। এই টাকাটা নিয়ে যা, ওরে ভাত খাওয়াবা। আচ্ছা ঠিক আছে, যা যা খাই খাওয়াবো। কি মামা? না কিছু না। বনু ভাই, একটা গান ধর তো। ঠিক আছে ভাই, গান ধরার আগে একটা বিড়ি দেন। না রে বনু ভাই, দেশের গান গাওয়ার আগে মুখটা অপবিত্র করিস নি। ঠিকই বলেছেন ফেলু ভাই। জন্ম আমার ধন্য হলো মাগো, অমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি, এই তো আমার জীবন মরণ হয় যেন সেই স্মৃতি মাগো। তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি, এই তো আমার জীবন মরণ হয় যেন সে স্মৃতি। বুকে তোমার আর বুকে তোমার ঘুমিয়ে গেলে জাগিয়ে দিও না গো মাগো, জাগিয়ে দিও না গো মাগো। অমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, অমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। কিরে জহির, কাজ বাদ দিয়ে বড় দেশের কথা হচ্ছে বুঝি? হুজুর, আমরা তো দেশের কথা বলতেছি, এতে দোষের কিছু না। শোন জহির, ন্যায্য জিনিস থেকে বঞ্চিত হয় কারা জানিস? যারা দেশ দেশ নিয়ে ভাবে, যারা দেশের কথা বলে, এরাই দেশ থেকে বঞ্চিত হয়। শোনো নওশাদ, যারা দেশকে ভালোবাসে নিঃস্বার্থে ভালোবাসে, কোনো কিছু পাওয়ার আশায় না, বুঝলা? এ বিনোদ বাবু, বেশি বড় কথা বলিও না, তুমি তোমার কাজ করো গিয়ে। শোনো নওশাদ, আমার দায়িত্ব থেকে আমাকে কথা বলতে হবে, তবে আমি শিক্ষক তো বাংলার ইতিহাসটা জানি, তাই কিছু না বলে পারছি না। এই জন্য বাংলার প্রত্যেকটা মানুষের ইতিহাসের জ্ঞান থাকা উচিত। জহির, তোরা দিনমজুর হলেও ঠিক আছিস ভাই। আবার শিক্ষক জ্ঞান দিতে আইছে। এই কাজ বাজ শেষ করে আয়, চালু করে আসিস। আচ্ছা রাজা ভাই, এখন কথা কদি, এই যে কবি সাহিত্যিক গড়ে ওঠে, এর পিছনে কারণটা কি? অনেক বড় একটা তথ্যের কথা আসলে গণেশ। সেটা হলো যে একটা ছন্দ যে তোকে বোঝাই, সেটা হলো যে নারীরও বিরহে নারীরও মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। ভেবেছ নর নারী শুধু মিটাই কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ধ তোমায় দিত সুধা। এই জগৎটা কবি সাহিত্যিক হয়ে ওঠার পিছনে মেয়েদের একটা বড় অবদান আছে, যেটা না হলে কবি সাহিত্যিক হয়ে ওঠা হয়তো অনেকের সম্ভব হতো না। গুরু কি মনে করাই দিলে এই নারী, দয়াল তোমার নামে নারীর জন্য। কি বলবো, কুলজে পুরে ছাই, টানতে পারতেছি না। জানিস কালাম, আমার কি মনে হয়? আমার মনে হয় এই যে পৃথিবী শূন্যের উপরে স্কেলের দাগ কাটা,
কত নিয়ম, কত শৃঙ্খল। আমাদের ধরাটা ভরে গেছে রে ভাই হুমড়ো সুমড়ো মানুষে। কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। অপর হয়ে বসে আছি ওহে কিরে ভাই, কেমন আছিস? দয়াময়। ভালো আছিস তুই? এই তো আমি আছি, কোন রকম আছি রে বুঝ। ভালো নাই রে ভাই, তোর ভাগ্নের অবস্থা খারাপ। টাকা জোগাড় করে আনছি মনি ডাক্তারকে দেখানোর জন্য। ইনজেকশনটা আজকালের মধ্যে দিতে হবে, না হলে শানুকে আর বাঁচানো যাবে না। তোরা খালি লোকের কথা শুনে বেড়াস। সবাই আমার কথা শোনে আর তোরা লোকের কথা শুনে বেড়াস। আমার কাছে দিস নে টাকা, আমি ফু দিয়ে দিবানে সারিয়ে দেবেন। বুঝতে পারবি? সব টেনশন করিস না। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? দয়াল, এই সিদ্ধিরাজ, তোমার ভাগ্নে নাকি ডাক্তার দেখাবে? আরে কোনে জ্বর টর আইছে, পুরা ভুতোসে ওই রকম হয়ে গেছে। যেরকম দেখ তোরা আমার কথায় চলিস, আমার বাড়ির লোক আমার কথায় চলে না। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? অকুলে ভাষাও কারো, কারো ভাষাও জলে। মনুষ্যত্ববোধ আমার মধ্যে জাগ্রত হয়েছে। আমার আমার উচিত, আমার উচিত। মাস্টার মশাই, আসসালামু আলাইকুম। কিছু কোনে যাচ্ছেন? যাচ্ছি সামনে, কিছু বলতে চান বলেন। আসলে আসলে মানুষ বিয়ের পরে যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মানুষের মানুষের যৌন ব্যাপার নিয়ে যে তাদের মধ্যে হিংস্র হয়, এই ব্যাপার যদি আমাদের কিছু বলতেন। শুনুন জুগলু ভাই, মানুষ বিয়ের পর যে সম্পর্ক করে তাকে বলে পরকীয়া। আর এই দুনিয়াতে সবচেয়ে খারাপ কাজ হচ্ছে পরকীয়া করা। এইসব কর্মকাণ্ডে একজন মানুষ, একটা পরিবার, একটা সমাজকে ধ্বংস করে দেয়। এইসব কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। আপনি আপনি একদম ঠিক কথা কয়েছেন। আমি তো সেরকম ভুলই করতেছিলাম। আমি বুঝতে পারি নাই মানুষের সাথে যে মনুষ্যত্ববোধ, মানুষের যে সততা, সেটা তখন ধ্বংস হয়ে যায়। তার মনের মধ্যে হিংস্র ব্যাপার চলে আসে। আমি ভুল করেছি। আচ্ছা, যখন বুঝতে পারছেন তখন নিজের থেকে সংশোধন